কবিতার জন্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি রয়েছি সুমন সাধু, কলকাতা থেকে। আমি সেলিম মণ্ডল, নদিয়ার চাপড়া থেকে এসেছি। আমি সংঘমিত্রা হালদার, এসেছি হাওড়া অন্দুল থেকে। আমরা তিনজন আজ আগামী কিছুক্ষণ কবিতা নিয়ে আলোচনা করব এবং একে অপরের কবিতা শুনব। শুরুতেই তাহলে আমরা কবিতা একটু শুনে নেব। সংঘমিত্রাদি, তুমি শুরু করো। প্রথম লেখা। ছবিটি হবে গ্রাম, বেতের ঝুড়িটি পিঠে খেতে কাজ করতে যাব আমরা। অবসর মতো বসব গাছের তলায়, রোদে পিঠ রেখে। একটা জলপিপি বুঝতে পেরে ক্ষীণ স্বরে ডেকে যাবে, আমাদের ধমনীতে বইয়ে দেবে সময়। খাবার ফলিয়ে তুলব নিজেদের ছোট্ট খেতে। কেউ কোথাও যাব না, মহৎ কোনো জীবন আমাদের নয়। খুব সাদামাটা ছবির ভেতর আমাদের সম্বৎসর যাবে। ছবিটি হবে গ্রাম, আমরা তুলি রং পেন্সিল কেকু। হৃদয় রেখা জটিল হলে রেশমের লালায় বুনব তাঁত। কথা বিনিময় হবে কেবল যা কাছে এলে শোনা যায়। ঘরে কোথাও মোমবাতি নেই, শুধু তার আলোটি একা জেগে থাকবে। চমৎকার। আরেকটি লেখ শুনবো। লেখাটার নাম সুপবন। কিছু না করেই নিভে আসছে ক্লান্তির দিন। ক্ষণিকের সুপবন বাইরে কোথাও। ঋণ বলতে এই, মাথা টিপে দিচ্ছে তার আশা। হয়তো তুমি আসছ কত মেঘ রোদ জল পার করে। আস্তে আস্তে হয়তো কোথাও থেমে আছো। আস্তে আস্তেই হয়তো কেউ পর করেছে তোমাকে। চমৎকার। এবার আমরা একটু সেলিমদার থেকে কবিতা শুনবো। প্রথম কবিতার নাম বাঘ। বাঘ হয়ে ওঠার আগে অন্তত নিজের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে বুঝে নিতে হয় পেশি কতটা জোরালো। নকল দাঁত আর নকল নখে রোদ পড়ে যতই আলো পড়ুক, ছায়া কালো হলুদ খেলা খেলবে। তখন তুমি তোমার ছালের রং দেখে নিজেই আঁতকে উঠবে। দ্বিতীয় কবিতার নাম ধান্দাবাজ। তিনজনের সঙ্গে একদিন চায়ের দোকানে দেখা হলো। প্রথমজন জিজ্ঞাসা করলেন, আপনি কি হিন্দু? আমি বললাম না। দ্বিতীয়জন জিজ্ঞাসা করলেন, আপনি তাহলে মুসলমান? আমি বললাম না। তৃতীয়জন বললেন, আপনি ধান্দাবাজ। তারপর তিনজন উচ্চস্বরে বলতে লাগলেন, ধান্দাবাজ ধান্দাবাজ। আমি ধন্যবাদ জানিয়ে সবার চায়ের দাম মিটিয়ে চলে গেলাম। চমৎকার লেখা। এবার সুমনের কবিতা শুনবো আমরা। হ্যাঁ, আমার প্রথম লেখা আমাদের যাবতীয়। তুমিও বড় কঠিন হয়ে পড়ছো জানেমন, কিছুই আজকাল পড়তে পারছি না। দূরের গাছে ভোর ফুটছে ধীরে, সকাল হলেই চারপাশ আরো দুর্বোধ্যে ভরা। আমাদের যৌথ চোখের জলে থই থই বারান্দা, রান্নাঘর, বাথরুম, ইহলোকের সংসার ভিজে যাচ্ছে, আর চিৎকারে ফেটে পড়ছে আমাদের যাবতীয়। এদিকে কি অসহায়ভাবে অনেক 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 দূর থেকে ভেসে আসছে রুগ্ন বেড়ালের কান্না। বাহ। দ্বিতীয় লেখা একা এক ব্রহ্মাণ্ড। হাজার হাজার সূর্যের পাশে প্রকাণ্ড সব আলো, ভিড় হয়ে দাঁড়িয়ে আছে ছায়া। কি হিমশীতল সেই সব শরীর, কি নিদারুণ লোভ। একা হয়ে আসা ঘর ক্রমশ বৃহৎ হয়, স্বভাবের জল তেষ্টা পায় হঠাৎ। এই বোকা ব্রহ্মাণ্ডের মাঝে চিত হয়ে শুয়ে আছি, চারপাশে উড়ন্ত সব ছাড় পোকা। আমার সংঘমিত্রাদি এবং সেলিমদা দুজনের কাছে একটা প্রশ্ন আছে, যে আমরা যে সময়ে বসে কথা বলছি, সংঘমিত্রাদি এখানে 0 দশকের, আমি আর সেলিমদা এখানে প্রথম দশকের। আমাদের এই 2 দশকের লেখালেখির মধ্যে বা আমাদের একে অপরের লেখালেখির মধ্যে কতটা সময়ের ছাপ আছে, সময়ের ছাপ কতটা উঠে আসছে, একটু সেলিমদার থেকে জানতে চাইব। সমসময় কবিতা আমি যে দুটো পড়লাম, আমি তো সময় ধরে আমি মনে করি সময় ধরে লিখেছি। হ্যাঁ, এবং সময় ধরে প্রত্যেকেই লেখা আমি মনে করি। সময়ের বাইরে গিয়ে কেউ তো লেখে না। এবার বিভিন্নজন বিভিন্ন আঙ্গিকে লেখে, সেটা হচ্ছে কারো প্রকটভাবে, কারো প্রচ্ছন্নভাবে। আমরা যে সময়ে বসে কবিতাটা লিখছি, আগামী 10-20 বছর পর যখন একটি ছেলে বা একটি মেয়ে আমাদের লেখা পড়বে, তখন আমাদের লেখা পড়ে এই সময়টাকে নিয়ে কতটা জানবে। একটা ইতিহাস বই না পড়ে যদি সে একটা কবিতা পড়ে আমাদের সময়কে জানার চেষ্টা লেখা করে। পড়েই জানা যায়, কিন্তু সেই সময় বা তার ভৌগোলিক ব্যাপার বা তার আঞ্চলিক ব্যাপার, সেটা তার শব্দের ব্যবহারে হোক বা তার ভাবনায় হোক, সময় তো পরিবৃপ্ত থাকে প্রত্যেক লেখাতেই। সংঘমিত্রাদি? না, ইতিহাস পড়ে যে জিনিসটা জানা যাবে সেটা নিশ্চয়ই কবিতা পড়ে জানা আমরা আশা করব না।
কিন্তু আমরা যদি দেখি যে চর্যাপদের সময়, চর্যাপদের কবিদের কথা যদি আমরা বাংলায় তাকাই, প্রথম যে নিদর্শন আমরা বাংলা সাহিত্যে পাচ্ছি প্রায় 800 থেকে 1200 শতাব্দী সময়কালে লেখা হয়েছে। তো সেই সময় থেকে আমরা তাদের সমাজ পাচ্ছি, তাদের সংস্কৃতি বা নানাবিধ আচার আচরণ ইত্যাদি আমরা সেখানে দেখতে পাই, এবং সেখানে সম্পর্কের নানা মনস্তাত্ত্বিক দিকও এমনকি পাই। কিন্তু কথা হচ্ছে যে চর্যাপদের থেকে আমরা মঙ্গল কাব্যে আরো বেশি পাই, যে ইতিহাসের কথা সুমন বলল। কিন্তু আমাদের কাছে মঙ্গল কাব্যের তুলনায় চর্যাপদ আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হয়। তো ইতিহাস কতটা থাকবে সেটা হয়তো সময় বলবে, কিন্তু মানে ধরা যাক আমি একটু আগে একটা কবিতা পড়ছিলাম, জলপিপি শব্দটা সেখানে ছিল, জলপিপি একটা পাখি। তো সেই পাখিটা কিন্তু আমরা সচরাচর দেখি না, খুব কম, মানে ধরা যাক কোনো গ্রামের দিকে বেড়াতে গিয়ে হয়তো সেটা পেয়েছি। তো এই যে অভাববোধ আমি তাকে আনতে পারি, সেটাও তো আমার সময়ের কথাই বলছে। একদমই তাই, ইতিহাস ঠিক না, ও হয়তো সময়কালটাই মেনলি বলতে চেয়েছে। হ্যাঁ, সংঘমিত্রাদি যেটা বলল আমিও সেখানে একমত। ইতিহাস হয়তো সেই অর্থে ইতিহাস আমরা কবিতা পড়ে বা একটা উপন্যাস পড়ে জানতে পারবো না, কিন্তু কিছু কিছু শব্দ প্রয়োগের ক্ষেত্রে হয়তো আমরা সেটা করতে পারি। মানে খুব আধুনিক থেকে আধুনিকতর আমরা অনেক বেশি ফাস্ট হয়ে যাচ্ছি এখন টেকনোলজির যুগে। তো আমাদের সময় বলতে তো টেকনোলজিও, কারণ আজ থেকে 10 বছর আগে টেকনোলজি যতটা উন্নত ছিল এখন তো তার থেকে অনেক বেশি উন্নত হচ্ছে। তো লেখালেখিতে সেই ছাপটা কতটা আসছে, বা কোন একটা বিশেষ শব্দ বা কোন একটা বিশেষ লাইন ধরে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে আমার সেই সময়টাকে আমি কতটা রিপ্রেজেন্ট করতে পারছি, সেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। এখন যারা আমরা লেখালেখি করছি, এই সময়ের দাবি মেনে লিখবো নাকি সময়টাকে মাথায় নিয়ে লিখবো, এই সবকিছু নিয়ে বড় একটা পরিসরে আলোচনা সেগুলো হতে পারে। স্বতঃস্ফূর্ত ভাবেই চলে আসে। সেটা কিন্তু সচেতন ভাবে যে হতে হয় তার কোনো কথা নেই, একদমই সেটা স্বতঃস্ফূর্তভাবে আপনি আসে। যদি আসার কথা থাকে আপনিই আসে। একদমই। আর প্রযুক্তি যেটা বলছিস, প্রযুক্তি কিন্তু সব সময় ওইভাবে যে কবিতায় ছাপ ফেলবে খুব, সেটা নাও হতে পারে। ঠিক আছে, আমরা এবার আরেকটু কবিতা শুনবো। সেলিমদাকে দিয়ে শুরু করছি। কবিতাটা এখনো নাম দেয় না, সিরিজ কবিতার। পৃথিবীর সবচেয়ে অস্থির জিনিস হলো জল, সেজন্যই আছড়ে পড়ে, পাড় ভাঙে, তছনছ করে। জল যখন শান্ত থাকে ভান করে, তার ভান মনোগ্রাহী। আমি জলের কাছে যাই তার অস্থিরতা দেখতে, ভেসে যাওয়া পাতার সংঘবদ্ধ পোকার লড়াই দেখতে। জল আমাকে মনোগ্রাহী করে, তার পাড়ের হাওয়ায় লেগে থাকা কোনো যুবতী বাতাস বলে, তোর কাম নেই? শরীরের দিকে তাকায়, বেলা ফুরলে দেখি মাছ না পেয়ে ফেরা জেলের গায়ে চুনোপুটির রুপোলে আঁশ চকচক করছে। সে শরীরে নদী নিয়ে ফিরছে, তার নদীতে থই থই করছে জল। বাহ। আরেকটা কবিতা, কবিতার নাম সেই লোকটি। সেই লোকটির কথা আমরা জানি না, যে জং পড়া চাকুতে নরম মাখন কাটতে গিয়ে কেটে ফেলা আঙুল। তার বরফাচ্ছাদিত আঙুল থেকে বৃষ্টি ঝরে, ভিজে যায় বাড়ি। বাড়ির মধ্যে সেই লোকটি খুলে ফেলে কামারশালা। সেই লোকটি লোহা গলিয়ে তৈরি করে ধারালো চাকু। চমৎকার। সেলিমদা আর একটা বা দুটো কবিতা একটু শুনবো। কবিতার নাম ক্ষুধা ভিক্ষুক। দেখো গলা কাটা সাদা হাঁসের বিষণ্ণ লাল, ভোরের পাইচারি সেরে কিভাবে কোনো আমিষ সকালের পিঠে লাফাচ্ছে। ভাত ভাত ভাত, আধখানা থালায় রাহু খাওয়া চাঁদের মতো। কোথাও অমোঘ ডুব নেই, শুধু ছেঁড়া পালকের প্যাক প্যাক প্যাক। ক্ষুধা ভিক্ষুককে ঈশ্বর বানিয়ে দেয়। বাহ, খুব ভালো। সংঘমিত্রাদি। লেখাটার নাম আজ ছটফটে আজ ভালো। জ্যোৎস্নায় মালগাড়ি অবধি মেরুন হারিয়ে ফেলছে তার। চিরদিন আছো তবু সবে জেগে ওঠার মতো সাদা তোমার অন্তর। সেই অন্তর থেকে মিহি গুঁড়ো উঠছে খুব। ঝিম ধরে আসছে স্টেশন, বাজার আর খোলা শার্টের মতোই হুহু টান পড়ছে তোমার অন্দরে। চেতনার মতো গুমটি প্রায় নিভে আসছে জ্যোৎস্না লেগে। গুমটি মালিক যেন কবেকার ফুটে ওঠা দৃশ্য। রেলগাড়ির মতোই আজ সপ্রতিভ অনর্গল। এ হৃদয় তবু তার কামরায় লোক নেই, শুধু যতদূর তুমি পড়ে আছো ধুধু। যেন শতচ্ছিন্ন গল্পের পাতাটি থেকে তাকে দেখে ফেলবার আশায় ম্রিয়মান বাল্ব জেগে ওঠে। যতদূর ভাবনা
আজ মেরুন হারিয়ে ফেলা জ্যোৎস্নার গর্তে মরে পড়ে আছে। যা কিছু ভুলচুক আজ ছটফটে, আজ বড় ভালো। খুব ভালো, কবিতাটির নামকরণ চমৎকার। আরো দুটো লেখা শুনবো। পরের লেখাটার নাম হাতে বোনা কথা 1। সারাদিন মনে মনে ঝগড়া করি, আর দিন শেষ হয়ে আসে, দেখি জানলার ফাঁক দিয়ে ঝুলছে উত্তরের এক ফালি প্রসন্নতা, যাকে চাঁদ বলে ভুল করা যায়। একরত্তি মেঘে এত সজল সে চেয়ে থাকা, যেন তাতে নৌকো খুলে নেমে যাওয়া যায়। দিন তবে ভালো যাবে, বলে না হওয়া ঝগড়ারা। আমাদের মধুমাসে সুপবন বলতে এই, আমাদের ক্ষয়ে তবু আমরাই কেটে ছড়ে আছি। হাতে বোনা কথা 2। আমার সমস্ত কৈফিয়ত ঝরে থাকা ওই পলাশের ডানা, ভেঙে দাও সহস্রবার যদি মন চায়। তবু ফিরেও তাকাবে না, এতটা সমর্থ কি তুমি? লোকালয়ে কত তাপ, কোথাও মার্জনা কিছু নেই। কিভাবে যে ছড়ে যাচ্ছ সারাটা কুশলে। রজনীর অল্প আলোয় আমি তো দেখাতাম মাথা নিচু করে রাখা সকল সন্দেহ। আমাকে বোঝনি, এও এক বুনো ফল আমাদের মাঝে এসে আঠা হয়ে থাকে। তা সুমনের কবিতা শুনে আমরা কয়েকটা। হ্যাঁ, আমি এখন 3টে ছোট ছোট লেখা পড়ব। প্রথম লেখাটি দেশ। তুমি বললে ঋত্বিক নাকি বিজন, কার শরীরে বেশি চাপচাপ রক্ত, কে বেশি লেখে, কার পা কাঁটাতারে আটকে, কার পুঁটলির ওজন বেশি। উত্তর ভাবতে গিয়ে দেখলাম আমার মাকে, ছেঁড়া ফ্রক, চুলের ফিতে, আলতা পায়ে, সে এক অপূর্ব নারী। তোমার সঙ্গে কথা বললে মনে মনে যুদ্ধ চলে বেশ। চিতপুর আর বিক্রমপুরের গন্ধ পাই, জড়িয়ে ধরি, কাঁদি, আমাদের ভাগ করবে কার এমন সাধ্যি। দ্বিতীয় লেখা ইশারা কেন্দ্রিক যাতায়াত। কালে ভদ্রে সংকেত পাই, সবজি সবজি সবজি, হেঁকে যাওয়া ছেলেটা ইশারার ভাষা। প্রতি সকালে যার মুখ পানে চেয়ে থাকি, আর সে আমার দিকে। মাঝ বরাবর খানিক টাকা দেওয়া নেওয়া হয়, আমাদের শরীর তা জানতে পারে না। তৃতীয় লেখা জীবন যা শেখায়। আমাদের প্রত্যেকের রকম সকম থেকে অসম্ভব ঝরে পড়ছে দক্ষিণাপনের হাওয়া। মধুসূদন মঞ্চের সামনে দাঁড়িয়ে ভেজা কোকিলের দল টিকিট কাটছে। থিয়েটারের পর্দা ফাঁস হবে এবার। এবার ঝড়ো ঝড়ো বাদরো দিনে বেজে উঠবে ব্রিজের নিচের মাইকে। ডলিদির চায়ের দোকান থেকে উঁকি দেবে হ্যান্ডসাম ছেলেটি, আর একটু অন্ধকার হতেই বান্ধবীকে গালে আলতো চুমু। ফিরোজা রঙের জামায় ওদের বছর শেষের উল্লাস। নীল আর সাদা সোয়েটারের টানাপোড়েনে কাকিমাদের দল হবে কুপোকাত। ধূপ বিক্রি করা বাচ্চা মেয়েটা এক্ষুনি কুড়িয়ে পাবে করকরে 20 নোট। এদিকে হ্যান্ডলুম, ওদিকে খাঁটি তাঁতের লড়াইয়ে ভাগাভাগি হয়ে যাবে বাড়ন্ত যুবতীরা। জীবন একটাই, যার গেছে সেই জানে জীবনের কোনো প্রতিশব্দ হয় না। প্রথম কবিতার চিত্রকল্প দারুণ ছিল। আমরা একটু একে অপরের কবিতা নিয়ে যদি 2-1 লাইন আলোচনা করি। হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই যে সুমন যেমন প্রশ্নটা করলো তখন, যে আগামী 10 বছরে বা 20 বছরে আদৌ আমাদের কবিতা পড়ে কেউ কিছু তার সময়ের সঙ্গে সংযোগ সাধন করতে পারবে কিনা। তো আমার যেটা খুব ইদানিং ভাবায়, যে এত এত বিনোদনের মাধ্যম, এত এত মাধ্যম, তো সেখানে কবিতা পড়াটা আগামী দিনে এই অভ্যেসটা কতটা থাকবে কি? যদিও এই ভয়টা যে আগেও ছিল না তা নয়, আজ থেকে আমরা প্রায় যদি 150 কি তারও বেশি বছর আগে দেখি, তাহলে দেখব খুব বিখ্যাত বই একাল ও সেকাল, শ্রী রাজনারায়ণ বসু, তিনি সেখানে একটা ভয় ব্যক্ত করছেন যে মানে আমরা আমাদের মনের রসের যে সাধনা, আমাদের মনের যে খিদে, তার যে একটা চর্চা দরকার, সেটা আমরা করছি না। সেই নিয়ে উনি খুবই আক্ষেপ করেছেন বিগত সময়ের কথা বলতে গিয়ে। আমরা অনেক বেশি বাহ্যিক ভোগ আস্বাদনের দিকে এগিয়ে যাচ্ছি, তার ফলে আমাদের মনের যে একটা অসম্ভব খিদে যে সত্যি সত্যি থাকে, সেটা আমরা ভুলে যাচ্ছি। প্রায় এক কথা অবনীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন ওই বাগেশ্বরী প্রবন্ধতে। তিনি ওটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত বক্তৃতা দিতে এসে ওইগুলোর একটা সংকলন হয়েছিল পরবর্তীকালে।
তো সেখানে উনি বলছেন যে মানে শিল্পের অধিকার কি আমরা হারাচ্ছি না, মানে কারণ উনি বারবার সেখানে একটা ভয় ব্যক্ত করছেন যে আমরা আমাদের মনের যে অপরিসীম একটা পরিচর্যা লাগে, একটা লালন লাগে, দিনের পর দিন সেটাকে অবহেলা করছি। তাহলে মানে শিল্পের সত্যি সত্যি কি অধিকারী আমরা? তো আমারও এটা মনে হয় আমরা যে সময়টা এত দ্রুত গতিতে যাচ্ছে, তো এই ভয়টা হয়তো মানে আমি জানি না যদি মিথ্যে প্রমাণিত হয়, আমার ধারণা সেটা মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু তাও একটা ভয় কাজ করে। এটা তোদের কি মনে হয়? না, এটা তো একটা অনেক বড় একটা প্রসঙ্গ তুমি তুললে। শুধুমাত্র কবিতা নয়, সার্বিকভাবেই গোটা সাহিত্য ঠিক। এবং শিল্প মাধ্যমটার ক্ষেত্রেই এটা খুব জরুরি একটা প্রশ্ন। আমি শুধু একটা দিকে বলতে চাইছি, বা বাকি কথা সেলিমদা বলতে পারে, যে কবিতার বই কিন্তু 10 বছর আগে যতটা পরিমাণে প্রকাশক প্রকাশ করতেন, এখন তার সংখ্যা অনেক বেশি বেড়েছে, এবং নিশ্চয়ই পাঠক সংখ্যাও বেড়েছে বাংলা কবিতার, না হলে প্রকাশকরা এত নতুন নতুন কবিদের বই প্রকাশ করতেন না। এবং খুব গুরুত্বপূর্ণ প্রকাশনী থেকেই তাদের বই হচ্ছে, প্রচুর লিটল ম্যাগাজিন এগিয়ে এসছে। তো আমি আশাবাদী এই ব্যাপারে, আমার মনে হয় ভবিষ্যৎ খুব একটা অন্ধকার নয়। সেলিমদা যদি কিছু এটা বলার তো থাকে। একটা মানে কোনো কিছু বিকল্প কোনো কিছু দ্বারা হয় না। টিভি প্রথম আসলো তখন ভাবা হয়েছিল যে সংবাদপত্র পড়া হবে ঠিক না। ঠিক। একটা সময়ের বিকল্প আর একটা সময় কিন্তু চলে আসবে। মানে এবং কবিতাও তো ক্রমাগত হ্যাঁ, তার ফর্মটাকে বদল করতে ক্রমাগত করতে 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 বদল আজকের করছে। দিনে আজ এসে পৌঁছেছে। সেই ছন্দ কবিতা থেকে গদ্য কবিতা থেকে বা নাটকের ফর্ম, চেঞ্জ একসময় চলে এসছে। গান। এখন তো অনেকে কবিতাটাকে একটা গদ্যই ফর্মের টেক্সট বলে দাবি হ্যাঁ, করছে। কবিতার মধ্যে অনেক কিছু আসছে, এবং মানে সেটা গণিত আসছে, ঠিক, ইমোজি ঠিক। আসছে, এবং সংখ্যা আসছে। এখন কিন্তু যদি দেখা যায় সার্বিকভাবে মানে একসঙ্গে ভালো লেখার পরিমাণ কিন্তু অনেক বেশি। এর ব্যাড এফেক্টও আছে, কিন্তু মানে সবাই ভালো লিখলে ব্যাড এফেক্ট বলতে সেটা যে 10টা খারাপ লিখে যদি 3টে ভালো লিখে তার গুরুত্ব আলাদা আছে, কিন্তু 10টাই মাঝারি মানে ভালো লিখে তার গুরুত্ব এটা অনেক খুব- কম। এবার আরেকটু কবিতা পাঠে যাব। সংঘমিত্রা দি, তুমি শুরু করো, আরো কিছু কবিতা আমরা শুনবো। লেখাটার নাম তোমারই কারণে। তোমার কুটিল ওই চোখে কিভাবে নক্ষত্রদয় হয়, কিভাবে মেঘরাশি এসে ঢেকে দেয় সকল জটিল আবর্ত। বুঝতে বুঝতে আমার দিন রাত্রি হয়ে গেল। যাওয়া হলো না আর কোনো দিকে, সারাৎসারও হলো না কিছু পাওয়া। অনন্ত মাধবীলতা পড়শির জানলায় পেঁচিয়ে উঠল, নেমেও গেল বর্ষাবাদল শেষ হলে। শুধু তোমাকে হলো না বোঝা, এই সার হলো কত রোদ জল অপচয় ঋতুবদল। শুধু দরজাটুকু পেরিয়ে পৌঁছনো হলো না কোথাও। হে জটিল চোখের সারস, আমাকে তুমি কোনো দিন ঢুকতে দিলে না বাগানে ফলের সম্ভারে। বাহ, তোমারই কারণে কোনো দিন অজ্ঞানতার দিকে যাওয়াই হলো না। পরের লেখা, তোমাকে হবে না বোঝা। দিন শেষ করে আলো যত আঁচে নিভে আসছে, তাকে যেন তত পেয়ে বসছে দু কথা শোনার ইচ্ছে। রোজ দেখে দেখে হেজে যাওয়া ঘর গেরস্থালি তুতো গাছ বলছে কাছে থাকো। এই কাছে কি গাছের মতো কেউ? এই কাছে কি যে দূরে প্রাণের ভ্রমরে রাখা তার? রেয়াজে বসে কে খুন ঝরাচ্ছে গলায়, তার ভরা দরদে কত যে পাল তোলা, কত নৌকা ডুবি। মনে হয় বালিস্মৃতি ঠেলে না জানি দেশের তার কোন অজানি কোথায় আজ পেরিয়ে পড়ার ছিল। সেই ইশারা গড়ায় অস্ত অবধি, এখনো আফ্রিকার ফাঁকা হয়ে আসা সেই বাওবাব গাছটির মাথায়। যে তুমি উদয় অস্ত অন্তহীন বয়ে যাও তুমি। দিন শেষে তুমি পাখি ফেলে যাও কার আকুলতা। তোমাকে হবে না বোঝা, শুধু এই দুঃখ বাড়তে দিও। লেখাটার নাম বেগম আখতার লাগে। কেন ভালো লাগছে না তার দিকে তাকাতে গিয়ে বুঝি জীবন ফলিয়ে দেখা বাকি থেকে গেছে। কত না সহসা জীবন শব্দটি মুখে মুখে ঘুরে কাটা পড়ে। হয়তো জীবনের দু চার দানা ছড়িয়েছিলে বাগানে টবে, আশা ছিল, তবু সব আশা জল করে জীবন মুহূর্তে ঝাঁপ দেয়, চাপা পড়ে রেলের লাইনে। যত জ্বালা মহানুভবতা সব টেনে নেয় সকালে বিকালে। ঝরে গিয়ে তুমি থামো, সেও থামে তোমাকে আড়াল করে, বলে জীবন যে তারও তো জীবনে
জগজিৎ সাধাসাধি লাগে, কিছু বেগম আক্তার লাগে, এই তবে সহনীয় হবে? প্রশ্নের কাছে সে চিরকাল থতমত মাথা দেয়, বুঝে সময় সুযোগ। মৃত জীবিতের শোক নেয় এই প্রশ্ন চিরদিন অধরা নিখিল, লেগে থাকে চোখে জলে ভরা দিনে। সেলিমদা। কবিতার নাম বিশ্বাস। আমি মরে গেছি যেমন বিশ্বাস করাতে পারলাম না, তুমি মরে গেছো এ কথাও বিশ্বাস করাতে পারলে না। জল ফুলে উঠল নতুন কচুরিপানায়, ফিরে গেল একাধিক নৌকা। এই হাহাকারের মধ্যে বাড়ি তৈরির স্বপ্ন, সম্পর্কের মধ্যে ধূপধাপ ইট পড়ে, ওঠে নতুন নতুন দেওয়াল। আমি মরে গেছি অথবা তুমি মরে গেছো, কারো বোঝানোর কিছু দায় নেই। শুধু জ্যোৎস্না রাতে কচুরিপানায় লেগে থাকা চাঁদ জলের মতো স্মৃতিকে প্রতারিত করে। আত্মবিশ্বাস। মিথ্যাও এক প্রকার আত্মবিশ্বাস। নকুনির মতো সেরে উঠবে বলে আমরা পুষে রাখি তার জখম। পুঁজ বাড়ে, ব্যথা বাড়ে। মিথ্যা আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে পাশের বাড়ির জানালায় ছাড় দেয়, কেউ ভেজে, কেউ সত্যি সত্যি ভিজে যায়। আচ্ছা, এটা একটা সিরিজ কবিতার ছোট ছোট তিনটে কবিতার নাম তিনের দেশে। ধ্যান ভেঙে গেলে তুমি কোন পাখি, খাঁচা ভেঙে খাঁচার ভিতর লালন গাও। 2, নাচের ক্লাসে তুমি ততটাই ময়ূর যতটা সাপ আমাদের ভিতর ঘুমিয়ে থাকে। 3, স্বপ্নের ভিতর তুমি সেই ফড়িং যাকে ধরব বলে রোজ ছুটি, আমার বধির স্কুল ঘণ্টা বাজে না। 4, ফিতাকেমির মতো পিঁচিয়ে উঠেছ মাথায়, আমার রক্ত বমি ওঠে, আমার ভালো লাগে এই অধিক জড়িয়ে থাকা। 5, তুমি বেড়ালের মতো টুকি দেবে রান্নাঘরে, আমি কাটা বেছে বেছে গিলে নেব সময়, এমনই সত্য ছিল নিজেদের উপেক্ষার। 6, একটা কুকুর দাঁত লুকিয়ে এতটাই হাসে, সমস্ত ঘেউ ঘেউ আমাদের ভিতর আমাদেরকে সাহসী ও ভীত করে তোলে অসহায়তায়। 7, হাঁস বা মুরগি তুমি কিছু পোষনি, ডিম সংরক্ষণ করতে করতে এতটাই বিদ্ধ হচ্ছ, হলুদ কুসুমকে দেখছ অসম্ভব ফ্যাকাশে। 8, ঘোড়াটি আমাদের মতো অন্ধ, আমরা ছোলা দিয়ে যে রাস্তা প্রশস্ত করি সেখানে অনেক আগেই কেউ আফসোস রেখেছে। 9, কোথায় সেই হাতির প্রশস্ত পিঠ যেখানে আমাদের অন্ধকার খুব কালো না, ধূসর, অনেকটা মাটির মতো, অনেকটা ধ্যানের মতো। 10, কেউ একজন জাবর কাটছে, কেউ কি দেখেছ? তুমি, আমি ও আমাদের জীবনের সময় সন্ধ্যার আকাশে ফুটছে, ফাটছে। বাহ, এগুলো একটা ঘোরের মতো কবিতা। কবিতার নাম নিরুদ্দেশ। খুচরো আদর চেয়ে বিধবা হয়ে গেল মেয়েটি, এখন তার নখে পাপ, সিঁথিতে কালো গোখরো। আমি পারতাম তাকে বিবাহযোগ্য করে তুলতে, আমারই বয়স হলো না, মাথা ভর্তি ঝাঁকড়া চুল নিয়ে হারিয়ে গেলাম জঙ্গলে। এবার সুমনের থেকে কবিতা শুনব। হ্যাঁ, প্রথম লেখা ইঁটো কাটা রান্নাঘরে। 1, কে কার পাশে পাশে বসে আছে, এলোমেলো ভেবে কাটাই এই রান্নাঘরে। কেউ এসে আলো জ্বেলে দেবে, কেউ শিকার করে নেবে কড়াইয়ের তেলে বেগুন ছড়িয়ে দেবার ঋণ। একটা গ্লাস ধুতে ধুতে আমি কেবল ঋণমুক্ত হই, এদিকে কড়াইয়ে মিশে যাচ্ছে আমরি সাধু ভাষা, চলিত ভাষা। 2, তারপর সন্তর্পণে তাহাদের কথা দেখি, দেখি জীবে প্রেম যেই জন করে, কিভাবে রোজ কামাই করে বিন্দি, পরের দিন এলে বুঝিয়ে দেব টুকরো করে রাখা ফলে কিভাবে পোকা ধরে যায়, কিভাবে বেসিনের কল নিজেই ধুয়ে নেয় ইঁটো কাঁটা দাগ। যা হোক বলে আমার রান্নাঘরে ঢুকে পড়বে সকালের সূর্য, বাসি ডাল গরম হলেই মাখো মাখো হয়ে উঠবে ভাত। 3, পড়ন্ত বিকেলে ভাষাদের ভাজা ভাজা গান শুনতে পাই, সরু সরু পটলের গলায় বিষের মতো শুধু বীজ ঢুকে আছে। সা থেকে সা পর্যন্ত যাওয়ার পথ বড়ই লম্বা, তাতে নুন হলুদ দিই, পরিমাণ মতো তেল,
লঙ্কা, জিরের মতো দীর্ঘ সেই পথ। একবার শেষ হলেই শুরু হয়ে যাবে পরবর্তী নিবেদন। মাখো মাখো নিঃশ্বাসের ঠিক নিচে বসে থাকবে প্রিয় বন্ধুটি। কতদিন দেখিনি তাকে এ ফাঁকা রান্নাঘরে, কতদিন দেখিনি তাকে এ ভরা রান্নাঘরে। আর একটা সিরিজ পড়ব, কয়েকটি গান অকারণ এলোমেলো। 1। হেঁকে যাওয়ার শব্দে কোনো প্রত্যাশা নেই। ভাবি বিকেলের দিকে গড়িয়ে যাওয়া সূর্যেরও কি কেবল নেইয়ের সম্ভার? অথচ সংসারে যাদের মন নেই, হা পিত্তেশ ছেড়ে তাদের কাছে পৌঁছে যাক মালকোষ। ইহজন্মের আলো দিক কপালের সমত্ব টিপে। 2। আর এইভাবে দিন ফুরল। রেডিওর গজল তখন মধ্য গগনে। কিশোরী আমনকর গেয়ে যান এ ভরা ভাদ্রের বিরহ। কি উত্তাপ শেষে একটা দীর্ঘ হাঁপ। আমার মনে পড়ে একটা আঁচিল, স্কুল বয়সে মা ভেবে জড়িয়ে ধরেছিলাম যাকে। 3। ঝিমরাতের মাঝ বরাবর সুর খেলে যায়। ঘড়ির কাঁটায়, বইয়ের পাতায়, বারান্দার গাছে। ওলসই ওলসই গান ধরবেন শান্তিদেব ঘোষ। জানান দেবেন বহুদিন রাস্তায় মানুষের গল্প নেই, বেড়ালটা ভাত খেতে আসে না আর। 4। অথচ আজকের রাত কি কঠিন একা। একটু পরেই জানলার গায়ে লাগবে ভোর হয় ভাব। ঘর জুড়ে একলা অনবরত একঘেয়ে হেঁটে বেড়ান ঋতুগুহ, সুবিনয় রায়। মা বলে ঘুম সরে গেলে ভোর আসে, পাখি ডেকে চলে যায়। 5। আজ আর আমাদের ঘুম আসবে না। কেন যে এত খুন, এত চিৎকার। শান্ত হলে পর অন্ধকার নেমে আসে। রেডিওতে ঘুরে চলেন ফিরোজা বেগম, একটানা, দীর্ঘমেয়াদী। খুন নেই, চিৎকার নেই, একা মানুষের শীতল দুটো চোখ জেগে রয় পূব আকাশ ঘেঁষে। বাহ, আচ্ছা, আমরা আরও একটু কবিতা শুনব। সংঘমিত্রাদি। লেখাটার নাম সময় এক ছিলা। তুমি হেঁটে আসছ কোন সুদূর পেরিয়ে ভবিষ্যতে, বর্তমান থেকে চির অতীতের দিকে। অমল পীড়ায় তোমার ঘর বাহির হয়ে আছে, তোমার পা শেষে মৃত নদীর কঙ্কাল পেরিয়ে এসে পাথর। বোবা শব্দে উন্মুখ হয়ে তুমি ভাসিয়ে তুলছ নাদ। তুমি কবেকার সে তুমি, এত বেশি রকম স্বাধীন। ভাষার ছিলা বাঁকিয়ে ছিঁড়ে ফেলছ সময়, ভাসিয়ে দিচ্ছ জলে স্থলে অন্তরিক্ষে। চমৎকার। সেলিমদা। কবিতার নাম গলাধকরণ। ক্ষত নেই, খাতে ঝুলে থাকে কার বেটে পা। লাল জুতো, সাদা মোজা, শিশুর মতন চুকচুক করে স্তনে মুখ লাগায়। বৃদ্ধ হাঁ, পৃথিবী ছিঁড়ে জগৎ গিলে নেয়। এবার পড়বে সুমন। কবিতাটির নাম অন্ত্যেষ্টি। ওং গঙ্গা, দূর থেকে দেখি লালচে মরচে পড়া অতিকায় দেওয়াল, দেখি চাঁদ সারি আর সারিবদ্ধ গাছ। ওং গঙ্গা, মানুষের অহংকার ঝরে পড়ছে যে নদীকূলে, দেখি চাঁদ থেকে তার দূরত্ব কতটা। ওং গঙ্গা, কতটা ডানা মেললে যোগফল শূন্য হয়। ওং গঙ্গা, এই সব ভেবে ভেবে তোমায় পেরোচ্ছি। ওং গঙ্গা, মাথা, কাঁধ, কোমর পেরোতে পেরোতে আমার অবেলার ভাত ফুটে যায়। ওং গঙ্গা, দিনে দুপুরে তোমার গন্ধ ঝরে পড়ে। অতঃপর অন্ত্যেষ্টিক্রিয়া সব সম্পন্ন হয় একদল গাছের মেজাজে। বাহ, বাহ, অনেক দিন পর তিনজনের সঙ্গে দেখা হলো, প্রত্যেকের কবিতা শোনা হলো, খুবই ভালো লাগলো। সেলিমের সঙ্গে আমার প্রায় দু বছর পর দেখা। সুমন সাধুর সাথে বাড়তি অনেক আগে দেখা আমার। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।